মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আজ সোমবারও বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকরা। পাশাপাশি গুলিস্তান মোড়ে 6 ঘন্টা বিক্ষোভও করেন তারা। এ সময় দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা। রহিম রুমানের প্রতিবেদন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখর ছিল নগর ভবনের আশপাশের এলাকা। বেলা 11টায় এই কর্মসূচি শুরু হবার কথা থাকলেও সকাল 9টার পর দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের প্রধান ফটকে অবস্থান নেন তার কর্মী সমর্থকরা। দাবি জানান মেয়র হিসেবে অবিলম্বে তাকে শপথ পড়ানোর। আমাদের এই শপথ গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা বসছে। আমরা জনগণের ম্যান্ডেটই ইঞ্জিনিয়ার ইশরাককে দিয়েছি, কোর্ট দিয়েছে। তাহলে কি কারণে ইঞ্জিনিয়ার ইশরাককে নগর পিতা হিসেবে দায়িত্ব পালন করতে দিবে না? ঢাকাবাসীর মনের কথা জানেন, ঢাকাবাসীর অন্তরের কথা জানেন। তারা তার নির্বাচিত মেয়রকে এই সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেখতে চায়। নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে অস্থায়ী মঞ্চ তৈরি করে পরিবেশন করা হয় প্রতিবাদী গান। অসহযোগিতার অভিযোগে এই মঞ্চ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগও দাবি করেন তারা। উচ্চ আদালত যখন রায় দিয়েছে ওনার পক্ষে, ওনাকে ওনার কার্যক্রম দেওয়া হোক। একটি কুচক্রী মহল মনে হয় এখানে কাজ করছে, দেশের সার্বিক পরিস্থিতি বজায় রাখুক, সেটা চাচ্ছে না তারা। শেখ হাসিনার ভাতিজা ফজলুল তাপসকে তারা বিজয় ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি ভোট পান নাই। তারা জোর করে বিজয় ঘোষণা করেছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, বিএনপির জনপ্রিয়তাকে হিংসা করেই নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে না। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। ইশরাকের উপর বৈষম্য হচ্ছে, সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি বৈষম্য হচ্ছে। এটা যারা রাজনীতি করতেছে, যারা এটা নিয়ে পলিটিক্স করতেছে, আমার অনুরোধ ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমার অনুরোধ, উনি একজন ভালো মানুষ, উনি যদি এটাকে খুব দ্রুত বাস্তবায়ন করে দেয়, আমরা শান্তি শৃঙ্খলভাবে ঘরে যেতে পারি। আগামীতে আমরা এই ঢাকা ব্লক করে দেবো ইনশাল্লাহ। প্রয়োজন হলে আমরা আমরণ অনশন করব যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাককে তার আসনে না বসানো হয়। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবারও দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রহিম রুমন, 71, ঢাকা। আজকালের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে চলমান আন্দোলন ভিন্ন রূপ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সিলেট বিভাগের সদস্য ফর্ম সংগ্রহ ও নবায়ন কর্মসূচি কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সম্পূর্ণভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে, তবে সরকার যা ইচ্ছা তাই করবে তা কখনোই মেনে নেওয়া হবে না। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক জটিলতা আছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এসব জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে ধৈর্য ধরা উচিত। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। এখানে অনেকগুলো জটিলতা আছে, আপনারা জানেন। এখানে আমাদের সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানান, আইনি জটিলতার কারণে ইশরাকের শপথ পড়ানো আটকে আছে। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ
গ্রহণ করতে না দেওয়া হয়, আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। উপদেষ্টা জানান, নগর ভবনের সামনে যারা আন্দোলন করছে তারা এক ব্যক্তির সমর্থক, এতে করে দুর্ভোগ হচ্ছে। ভোগান্তিটা শুধুমাত্র এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়, আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন। উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনার জন্য ইশরাক সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। নুনবী সরকার, ৭১, ঢাকা। শরীফুল আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করে বাংলাদেশ ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সন্ধ্যা 7:30টায় মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন থেকে যাত্রা শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর মশাল হাতে ভিসি চত্বরে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দাবি, সহপাঠী সাম্য হত্যার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। এজন্য তারা দায়ী করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, উপাচার্য এবং প্রক্টর পদত্যাগ না করলে আন্দোলন তীব্র শুরু হবে। এদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলনে 4 দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী বৃন্দ সংগঠনটি। বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হয় সাম্যকে। 9 মাসে 2 খুন ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ভিসি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চরম ব্যর্থতার দায় নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এছাড়াও রাতের আধারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভের গ্রাফিতি মুছে ফেলা, শোভাযাত্রার উদ্দেশ্যে বানানো শেখ হাসিনার মোটিফে অগ্নিসংযোগের জন্য দায়ী প্রশাসন। দায়িত্ব গ্রহণের 9 মাসে ক্যাম্পাসে 2 হত্যাকাণ্ড সহ বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়ে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানায় সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ। আমরা আশঙ্কা করছি যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সাম্যের বিচার কার্য সম্পন্ন করতে রাষ্ট্রকে চাপ প্রদান করার যে কাজটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্ব তারা পালন করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান করতে হবে। রাজধানীর ভাটারা থানায় শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তবে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এর আগে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করে ভাটারা থানা হয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সোমবার সিএমএম আদালতে নেওয়া হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ সময় আদালত এলাকায় ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা। রাজধানীর ভাটারা থানায় জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই চিত্রনায়িকাকে। নুসরাতের বিরুদ্ধে ছিল না কোনো রিমান্ডের আবেদন। মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন জানান। সেই আবেদনের ওপর আধা ঘন্টা শুনানি হয়। এ সময় এজলাসে কারাগারে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া। শুনানি শেষে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ জানান বিচারক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার বিরুদ্ধে এবং হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে যারা সহযোগিতা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়, যার কারণে তাকে আমরা গ্রেপ্তার করি। নুসরাত ফারিয়ার পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেছেন। তবে সেই জামিন আবেদনের শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন বিচারক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। গেল রোববার জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনার ভাটারা থানার এক মামলায় গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। এরপর আদালতে তোলার আগ পর্যন্ত তাকে রাখা হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে।
নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও উপস্থাপক হিসাবেও সক্রিয় ছিলেন তিনি। সুমন তানভীর, 71, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনা নিয়ে সংস্কৃতি উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসকে ব্যক্তিগত মত হিসেবে উল্লেখ করেছেন তিনি। এছাড়া চলতি মাসেই পোশাক শ্রমিকদের বোনাস ও 3 জুনের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা। একদিন আগেই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে এয়ারপোর্ট থেকে আটক করে পুলিশ। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তার গ্রেফতারের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। এদিকে ঈদুল আজহার আগে গার্মেন্টসের বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টসের নাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে গার্মেন্টসের আছে এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। এবার সড়কে কোনো পশুর হাট বসবে না উল্লেখ করে বলেন, গরুর হাটের ভেতরে ট্রাক নিয়ে তারপর পশু নামাতে হবে। গাড়ি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তায় নামাইতে পারবে, তাদের ভিতরে নিয়ে যেতে হবে, হাটের ভিতরে নিয়ে নামাতে হবে। এবং এই গাড়িতে বা নৌকায় ট্রাক বা নৌকায় যে গুলি আসতে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। ঈদের আগে 5 দিন ও পরে 3 দিন বন্ধ থাকবে বাল্কহেডের চলাচল। আর ট্রাক বা নৌযানে অতিরিক্ত পশু পরিবহন করা যাবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। শারমিন নীরা, 71, ঢাকা। বিয়ারিং কাজ না করায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটির চাকা খুলে পড়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানের প্রকৌশল বিভাগের প্রাথমিক তদন্তে এই তথ্য মিলেছে। সোমবারের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও আরও 7 দিন সময় দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। গেল 16 মে কক্সবাজার থেকে ঢাকার পথে ওড়াল দেওয়ার পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটির পেছনের একটি চাকা খুলে পরে উদ্বেগ ও উৎকণ্ঠায় 71 জন যাত্রী নিয়ে নিরাপদেই ঢাকার বিমানবন্দরে অবতরণ করে -8 মডেলের বিমানটি। ক্যাপ্টেন জামিল বিল্লাহ আর ফার্স্ট অফিসার জায়েদের দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করলেও প্রশ্ন ওঠে উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে। কারণ একটি বিমান ওড়ার আগেই সেটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করাটাই নিয়ম। কক্সবাজারে সেই পরীক্ষা নিরীক্ষার কাজটি হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পর 2টি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রকৌশল বিভাগের প্রতিবেদনটি জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার। তবে তদন্তের জন্য আরও 7 দিনের সময় চেয়েছেন তারা। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে পেছনের চাকাটির বিয়ারিং কাজ না করার কারণেই সেটি খুলে পড়েছে। কোনো কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করেনি এবং কোনো তদন্ত কমিটি সেভাবে কোনো কিছু ডিসক্লোজ করেনি। শুধুমাত্র আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে জানতে পারছি যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিয়ারিং ফেইলিওর। নিয়ম অনুযায়ী প্রতি 6 মাসে একবার -8 বিমানের ল্যান্ডিং গিয়ার পরীক্ষা নিরীক্ষা করতে হয়। প্রশ্ন ওঠে, চাকা খুলে যাওয়া বিমানটির ক্ষেত্রে শেষ কবে এই পরীক্ষার কাজটি করা হয়েছে? তো এখানে সিভিল এভিয়েশন অথরিটি রয়েছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস আছে, সব কিছু কমপ্লাই করেই করা হয়। যার ফলে প্রত্যেকটা এয়ারক্রাফটের একটা নির্দিষ্ট একটা টেনিওর থাকে, সেই টেনিওর অনুযায়ী সেগুলো মেনটেন্যান্স করা হয়, যার ফলে এখানে গাফিলতির কোনো সুযোগ নেই। তদন্তে কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিললে শাস্তির আওতায় আনার কথা জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানটি আবারও নিয়মিত যাত্রী পরিবহন করছে। অলরেডি গতকাল থেকে যশোর, চিটাগাং তারা ফ্লাইট পরিচালনা করছে। মোহন ইসলাম, 71, ঢাকা। কাগুজি প্রতিষ্ঠান তৈরি করে সেই প্রতিষ্ঠানে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিগত সরকারের আমলে গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ আত্মসাতের অভিযোগে 43 জনকে আসামি করে মামলা করে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন।
পতিত আওয়ামী লীগ সরকারের অর্থদাতা হিসেবে পরিচিত ছিল এসালম শিল্প গ্রুপ। আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে ব্যাংক দখলের অন্যতম হোতা ছিল এসালম। সরকারের আস্থাভাজন হওয়ার কারণে এসালমের বিষয়ে বরাবরই নীরব ছিল আওয়ামী লীগ সরকার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে এসালমের ব্যাংক লুটের চাঞ্চল্যকর নানা তথ্য। সামনে আসে ব্যাংক লুটের টাকায় নিজের ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবনের গল্প। পতিত সরকারের ক্ষমতা ব্যবহার করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে দেয়া ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের হোতা এসালম গ্রুপ। ব্যাংক লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এসালম। BFIU এর তথ্য বলছে 4টি ব্যাংক থেকে এসালম অন্তত 1,78,000 কোটি টাকা আত্মসাৎ করে। দুদকের অনুসন্ধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে এসালম গ্রুপ প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। অনুসন্ধান শেষে পৃথক 2টি মামলা করে দুদক। আসামি করা হয় এসালমের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 43 জনকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব বাস্তবে যার অস্তিত্ব নেই, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। আমাদের যে 2টি মামলা অনুমোদন হয়েছে সেই 2টি মামলায় 1100 কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। এদিকে ভ্যাট অনলাইন প্রকল্পে কোটি টাকা লোপাটের অভিযোগে ঢাকার কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা। আওয়ামী লীগ সরকারের লুট করা টাকায় একটি তহবিল গঠন করবে সরকার, আর এই তহবিলের বড় অংশ ব্যয় হবে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে। বাকি অংশ দিয়ে মেটানো হবে বিভিন্ন ব্যাংকের দায়। বিদেশে পাচার করা টাকা উদ্ধারের বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, বিদেশে পাচার করা টাকা ফেরত আনতে 4 থেকে 5 বছর সময় লাগবে। রিয়া সেজানের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি করা টাকার বড় একটি অংশই বিদেশে পাচার হয়েছে। দেশেও আছে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড়। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে এখন পর্যন্ত মোট স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে 1,30,758 কোটি টাকার। বিদেশে $164 মিলিয়ন স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। দেশে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানির শেয়ার সহ মোট অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে 42,614 কোটি টাকার। বিদেশে এর পরিমাণ $20.78 মিলিয়ন সমমান। জব্দ করা এই লুটের সম্পদ দেশে ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠন করা হবে। লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে। পাচার করা এসব অর্থ দেশে ফেরাতে এরই মধ্যে বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে, তবে এই জন্য 4 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানি, সাধারণত এটা 4 থেকে 5 বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়। লুটের টাকার তহবিল তৈরি করা নিয়ে আইনি জটিলতার বিষয়টিও মাথায় রাখছেন বাংলাদেশ ব্যাংক। এই টাকাটা সরকারের হাতেই আছে, জব্দ করা আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলে দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয় দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করব সরকারের কাছে। এদিকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের দুর্নীতির ব্যাপারে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, প্রতিষ্ঠানটি 650 কোটি টাকার ই-মানি অনুমোদন করেছে, যা নকল টাকা তৈরির মতোই একটি জালিয়াতি। 650 কোটি টাকা মতো ই-মানি ক্রিয়েট করেছে, যেটার এগেইনস্টে প্রকৃত অর্থ ছিল না। রিয়াজ সেজান, 71, ঢাকা। চলছে সংবাদ।